তাহলে সেই লোকের কাছ থেকে সারজিজ আলম, আখতার হুসাইন, আরিফুল আদিব সহ তারা গিয়ে খাম নিয়ে আসছে। কিসের খাম নিয়ে আসছে? টাকার খাম নিয়ে আসছে, 50 লক্ষ টাকার। এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে? প্রশ্ন করলাম সেদিন টকশোতে। আরিফুল ইসলাম আদিব উত্তর দিলেন যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা গিয়েছিলেন আহতদের সহযোগিতা নেওয়ার জন্য। এই ধৃষ্টতা, এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? জুলাই ফাউন্ডেশন তো সরকারের টাকা দিয়েছে। জুলাই সরকারের কি টাকার অভাব? সরকার টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশনে আহত এবং শহীদদের দেওয়ার জন্য। তোমাদেরকে এটা কে বললো, কে নির্দেশ দিল যে তোমরা এই আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী তাদের কাছ থেকে তোমরা টাকা নিয়েছো? তিনি আরও স্বীকার করেছেন এরকম অনেক বড় ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের কাছ থেকে তারা আরও অনেক টাকা সংগ্রহ করেছেন। কিন্তু এই টাকা কার কাছ থেকে নিছেন, কাকে কত দিচ্ছেন, কোথায় কী খরচ, তার কোনো হিসাব দেয় নাই। এইভাবে করেই মূলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী, বড় বড় আমলা, বড় বড় পৃষ্ঠপোষক, বিভিন্ন জায়গায় যারা ছিল তাদেরকে টাকা নিয়ে তাদের বিরুদ্ধে তারা আর কোনো কথা বলে না, তাদেরকে গ্রেপ্তারও করতে বলে না, বরং কেউ গ্রেপ্তার করতে গেলে তাদেরকে সুপারিশ করে যে তারা ধৈর্য না। সারজিজ আলমের বিষয় তো এখন আরও আলোচনায়। উত্তরায় এই যে প্রমি গ্রুপে হত্যা মামলার আসামি শহীদ, তাকে সাথে নিয়ে উনি মানে জুলাই অভ্যুত্থানের আহত শহীদদেরকে তিনি সহযোগিতা করতেছেন। কত বড় মানে ধৃষ্টতা, কত বড় মানুষকে বোকা বানানো। এই অভিযোগে তাদেরই সংগঠনের একজন পদত্যাগ করে চলে গেছে। তাহলে এইভাবে করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব আপনারা নেন। আমরা অনেক কথা বলতে চাই নাই, জাতীয় ঐক্য এবং সংহতি নষ্ট হবে বলে, কিন্তু বাস্তবতার খাতিরে এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে। 9 দফাকে 8 দফা কারা বানিয়েছিল? কারা গিয়েছিল সেই গণভবনে? শেখ হাসিনা ক্ষমা চাইতে হবে। এই দফাকে বাদ দিয়ে সেখানে কে গিয়েছিল? এই সারজিদ গিয়েছিল, হাসনাত গিয়েছিল, সেখানে গিয়েছিল আসিফ, গিয়েছিল না? গিয়েছিল তো। সেখানে আমাদেরকেও নিয়ে যাওয়ার জন্য তারা চাপ দিয়েছিল। যখন বলা হয়েছে যে 9 দফা না, এখানে 8 দফা হবে, শেখ হাসিনার ক্ষমা চাওয়া, এটা থাকতে পারবে না, আমরা যাই নাই। যে কারণে আমাকে 28 জুলাই গ্রেপ্তার করা হয়েছে। সেদিন এখন এই যে যারা উপদেষ্টা আছেন, আন্দোলনের একচ্ছত্র হচ্ছে ঠিকাদার, তারা তো ডিবির গারদ থেকে আন্দোলনকে উইথড্র করলেন, আন্দোলন প্রত্যাহার করলেন, করেন নাই? মানে অনেকেই আমরা রেটরিক হিসেবে বলি যে তারা জীবনের ভয় মানে পরোয়া না করে, মৃত্যুর পরোয়া না করে নেতৃত্ব দিয়েছে। আর ভাই, জীবনের পরোয়া, মৃত্যুর পরোয়া না কেমনে না করছে? সারজিজ, হাসনাতরা নিজেরাই বলছে যে আমার টাকার উৎস নিয়ে আমি এখন চিন্তা করতেছি যে ছাত্র সংসদ নির্বাচন করব। নির্বাচন করতে হলে অনেকেই তো 50 কোটি, 100 কোটি, 1000 কোটি টাকা খরচ করার জন্য রেডি আছে। এই পথটা তাদের চাই। কারণ ওই যে আগের পেশিশক্তি, কালো টাকার যে রাজনীতির চর্চা যেভাবে হতো আর কি, আমাদের তো আসলে সেই সক্ষমতা নাই। কিন্তু ন্যূনতম যতটুকু প্রয়োজন সেটার জন্য আমি যেটা বোধ করতেছি যে যেহেতু ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের একটা রোল মডেল, আর আমরা সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই 24-এর কোটা সংস্কার অভ্যুত্থানে মানুষকে যে পরিবর্তন, সংস্কার এবং নতুন বন্দোবস্তের কথা বলে আসছি, অবশ্যই তো এটা তাহলে একটা রোল মডেল হিসাব মানুষের সবাই ফলো করবে। এরকম একটা কিছু উপহার দেওয়া উচিত। আমি ক্রাউড ফান্ডিং করতেছি এবং যারা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা চান যে আমি ডাকসু নির্বাচন করে জিতে আসি এবং জিতে আসলে ছাত্রদের জন্য কাজ করতে পারো, দেশের মানুষের কল্যাণ হবে, তাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সেটা শুধু আর্থিকভাবে না, এবং যে কোনোভাবে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে এরকম আসলে কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আছে। কিন্তু তারপরেও আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এগুলো প্রকাশ করব যে আমার কি সম্পদ আছে। তবে প্রকাশ করলে সেখানে ঋণের বড় একটা অংশ আসবে, লোনের বড় একটা অংশ আসবে। আমার মনে হয় আমার জন্য ভালোই হবে যদি মানুষ আমাকে ভালোবাসে, সহযোগিতা করে, এটা আমার জন্য আরও উপকার হবে। আমি সেটা করতে চাই সেই জন্য। এবং আপনি যেটা বললেন যে অনেকের মতোই আসলে যারা রাজনীতিতে এসছেন এই 36 দিনের জুলাইয়ে এখন অনেক বড় নেতা হয়ে গেছেন, যাদের প্রশ্ন করতেছেন যে 100 গাড়ি দিয়ে শোডাউন দিচ্ছে, তাদের বাপদাদার অনেক সম্পত্তি আছে বলছেন। আমার বাপদাদার একদম সম্পত্তি ছিল না যে তা কিন্তু না, আমারও বাবার ধন সম্পদ ছিল। কিন্তু এই যে বিগত 6 বছর থেকে আমি রাজনীতি করি, আমি জেলে গিয়েছি করোনার সময়, আমার বাবা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যে মূল্যবান জমি ছিল সেগুলোকে বিক্রি করতে হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটার পরিমাণ আমি এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছি না, সেটা অনেক বড় অ্যামাউন্টের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি, রাজনীতির জন্য খরচ করেছি, সেটা একটা বাস্তব কথা। তবে এখন একরকম বলতে গেলে একটা খুব কঠিন অবস্থার ভিতরে আছি।
বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা আমরা তৈরি করলাম। নাহিদ ইসলাম ছিলেন ছাত্র শক্তি ডাবি শাখার সদস্য সচিব, আসিফ মাহমুদ ডাবি শাখার আহ্বায়ক, তার আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। এই বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি সহ জেলা বিশ্ববিদ্যালয় যত কমিটি আছে সেখানে ছাত্র অধিকার পরিষদের পদধারীর বিশাল একটা অংশ ছিল, ছাত্র শিবির, ছাত্র দল, বিভিন্ন বামডান ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছিল। 5 আগস্টের পরে তারা করলেন কি, যে পদধারী ছাত্র নেতাদেরকে সেখান থেকে বের করে দিলেন, পদত্যাগ করালেন, তারা আহ্বায়ক কমিটি গঠন করলেন। তারা কি উদ্দেশ্যে করলেন, তখন বললেন যে এটা নিরপেক্ষ রাখতে হবে। এই কথা বলে বাকি যারা ছাত্র সংগঠনে তাদেরকে বললেন, তোমরা আমরা সামনে রাজনৈতিক দল করব, তোমরা যারা আমাদের সাথে থাকতে চাও পদত্যাগ করে থাকো। এতে হলো কি, যারা এই যে দীর্ঘ 16 বছর 10 বছর 6-5 বছর যাবৎ রাজপথে লড়াই করছে, আন্দোলন করছে, তারা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেল। থাকলো কারা? এই 36 দিনের আন্দোলনে কোটা সংস্কার করার জন্য যে ছাত্রলীগের ছেলেপেলেদেরকে, মেয়েদেরকে এই কমিটিতে ইনক্লুড করা হয়েছিল কৌশলগত কারণে, যেন হল থেকে ছাত্রলীগের ছেলেমেয়েরা আসে, এবং কিছু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদেরকে যুক্ত করা হয়েছিল যেন তারা ছাত্রলীগকে, আওয়ামী লীগকে মেসেজ দেয় যে আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আছে, বাইরে যায় নাই। তাদের একজনও কি বের হয়েছে আমাকে বলেন? তাদের সবাই কিন্তু বৈষম্য বিরোধী থেকে নাগরিক আপনার হচ্ছে পার্টি কমিটি, তারপরে হচ্ছে নাগরিক পার্টিতে তারা গেছে। আর একটা কথা বলি, বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দল করে এসেছে এই দীর্ঘ 16 বছর 10 বছর 6 বছর থেকে, বিএনপির লোকজন কি বিএনপি বাদ দিয়ে নাগরিক পার্টিতে যোগ দিবে? কয়জন দিচ্ছে বলেন? জামাতের লোকজন গেছে, কয়জন গেছে? হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদের, গণ অধিকার পরিষদের কিছু লোকজন গেছে অনেক আগেই, এখন নাই, আর যাচ্ছে না। তাহলে নাগরিক পার্টি সারা বাংলাদেশে, তারা সামনে নির্বাচন আসতেছে, নিবন্ধন তো লাগবে। নিবন্ধনের ক্রাইটেরিয়াটা কীভাবে ফিল আপ করবে? লোক লাগবে না? নির্বাচনের ট্রেন তো একরকম সেরে দিছে, আর সেই লোক সংগ্রহ করার জন্য আওয়ামী লীগের বিকল্প তো নাই। আওয়ামী লীগ ছাড়া তারা লোক পাবে কোথায়? সঙ্গত কারণে এই জন্য তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। এটা তো ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, এটা তো খুল্লুম খোলা এখন। হ্যাঁ, দেখেন কিভাবে, আমি একটু বলি যে বিকিএমই এর হাতেম আলী সে সেই ব্যক্তি যে আওয়ামী লীগের সাথে মিটিং করেছে শেখ হাসিনার সেই ভরা মজলিসে ব্যবসায়ীদের গণ অভ্যুত্থানের সময়। সে গণ অভ্যুত্থানে হত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ছিল, বলেছে ছাত্ররা সন্ত্রাসী, ছাত্ররা দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে, এদেরকে ধরুন, এদেরকে গ্রেপ্তার করুন, বলে নাই? তাহলে সেই লোকের কাছ থেকে সারজিজ আলম, আখতার হুসাইন, আরিফুল আদিব সহ তারা গিয়ে খাম নিয়ে আসছে। কিসের খাম নিয়ে আসছে? টাকার খাম নিয়ে আসছে, 50 লক্ষ টাকার। এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে? প্রশ্ন করলাম সেদিন টকশোতে। আরিফুল ইসলাম আদিব উত্তর দিলেন যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা গিয়েছিলেন আহতদের সহযোগিতা নেওয়ার জন্য। এই ধৃষ্টতা, এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? জুলাই ফাউন্ডেশন তো সরকারের টাকা দিয়েছে। সরকারের কি টাকার অভাব? সরকার টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশনে আহত এবং শহীদদের দেওয়ার জন্য। তোমাদেরকে এটা কে বললো, কে নির্দেশ দিল যে তোমরা এই আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী তাদের কাছ থেকে তোমরা টাকা নিয়েছো? তিনি আরও স্বীকার করেছেন এরকম অনেক বড় ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের কাছ থেকে তারা আরও অনেক টাকা সংগ্রহ করছেন, কিন্তু এই টাকা কার কাছ থেকে নিছেন, কাকে কত দিচ্ছেন, কোথায় কি খরচ, তার কোনো হিসাব দেয় নাই। এইভাবে করেই মূলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী, বড় বড় আমলা, বড় বড় পৃষ্ঠপোষক, বিভিন্ন জায়গায় যারা ছিল, তাদেরকে টাকা নিয়ে তাদের বিরুদ্ধে তারা আর কোনো কথা বলে না, তাদেরকে গ্রেপ্তারও করতে বলে না, বরং কেউ গ্রেপ্তার করতে গেলে তাদেরকে সুপারিশ করে যে তারা ধৈর্য না। এইভাবে করেই তারা আওয়ামী লীগের পুনর্বাসনটা শুরু করেছে। আরেকটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমাদের অনেক আমলা তাদের কাছে গেছে যে আমাদেরকে সুযোগ দেন, ভালো জায়গায় বসান, আপনারা তো সামনে রাজনীতি করবেন, আমরা আপনাদের সাথে ডেডিকেটেডলি পলিটিক্সটা করব। তারা চিন্তা করছে যে কিরে বিএনপির লোক বা জামাতের লোক, তাদের চেয়ে তো কাউন্টার দিতে হবে, তাহলে এই লোকগুলো যদি আমাদের সাথে রাজনীতি করে তা তো আমাদের রাজনীতি দরকার আছে। এই চিন্তা করে তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছে, এখন পর্যন্ত কিন্তু সরায় নাই। আমি কিন্তু প্রমাণ সহকারে বলতেছি, আমার কাছে প্রমাণ আছে, চাইলে আমি দিব। এখন তারা কি করতেছে, এই যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, কেমনে মিছিল হয় ভাই? হ্যাঁ, গোয়েন্দারা তথ্য দেয় না সরকারকে। গোয়েন্দা তথ্য যদি সরকারের কাছে থাকতো মিছিল হইতে পারতো। আওয়ামী লীগের সময় মাটির নিচ থেকে, পানির নিচ থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে। নির্বাচনের আগে বাংলাদেশে শত শত হাজার হাজার মিছিল হয়েছে, একদিনে হাজার হাজার মিছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় মিছিল করছে। সেই মিছিলের ডেটা আওয়ামী লীগের কাছে কীভাবে নিছে, কীভাবে ছিল? আর এই সরকার এইটুকুই ম্যানেজ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ এই যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগকে যাদেরকে পুনর্বাসন করা হয়েছে, ওরা তো গোয়েন্দা সংস্থার ভিতরে যারা আছে তারা তো সরকারকে অস্থিতিশীল করে তুলতেছে। আমলাতন্ত্রের ভিতরে, বিচার বিভাগের ভিতরে তারা তো আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে। সাবের হোসেন চৌধুরী কীভাবে জামিন পায়? মান্নান সাবরা, আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা কীভাবে জামিন পায়? আওয়ামী লীগের এরকম
নেতাকর্মীদেরকে ঢালাভাবে জামিন দেওয়া হচ্ছে। এটা কি তাদেরকে কনফিডেন্স দেওয়া না? আর এই দিকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটা তাদের বিষয়। তাহলে আমরা রক্ত দিলাম কেন, জীবন দিলাম কেন? এখনও যদি দিল্লি সেই সিদ্ধান্ত নেয়, তাহলে এখন আওয়ামী লীগকে কনফিডেন্স দেওয়া হচ্ছে না? এই কনফিডেন্সেই তো তারা রাজপথে আসতেছে। তাদেরকে 100 জনের মিছিলে 3 লক্ষ টাকা করে বাজেট। এমন পরিস্থিতি 2 দিন পরে দেখা যাবে যে যাদের আসলে দেশপ্রেম নাই, যারা এই কালো টাকা পিশক্তির রাজনীতি করে, তারা এই টাকার জন্য দেখা যাবে যে জায়গায় জায়গায় আওয়ামী লীগের মিছিল মিটিং করবে। আওয়ামী লীগের কাছে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তাহলে আওয়ামী লীগের মিছিল হবে না? আর আমরা এখনও মিছিলের পরে আমাদের ছেলে মেয়েদেরকে 10 টাকা শরবত খাবো, সেই টাকা পাই না। এটা তো বাস্তবতা, এটা হলো কঠিন বাস্তবতা। আওয়ামী লীগের যেই হাতে মালি আহমদ আকবর সুবহান, তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারে নাই সরকার। তারা এখন ফান্ডিং করতেছে না আওয়ামী লীগের এই মিছিলে। আওয়ামী লীগের সেই আমলারা, যারা শেখ হাসিনার সাথে গণহত্যা করেছে, মাস্টার মাইন্ড ছিল, তারা এখন এই আওয়ামী লীগের মিছিল মিটিং করার জন্য তাদেরকে সহযোগিতা করতেছে না? নিঃসন্দেহ করতেছে। কেন করতেছে? কারণ তাদের যে অপরাধ, তাদের যে দুর্নীতি, এগুলোর যদি বিচার হয়, তাদের আজীবন সাজা হবে, তাদের ফাঁসি হবে। বাঁচার জন্য হলেও তারা আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে। আর আমাদের এখানে অভ্যুত্থানের মুখোশ ধারণ করে অভ্যুত্থানের চেতনাকে অনেকে বিক্রি করে দিয়েছে, যেটা অন দ্য রেকর্ড বললাম। সার্জিজ আলমের বিষয় তো এখন আরও আলোচনায়। উত্তরায় এই যে প্রমি গ্রুপে হত্যা মামলার আসামি শহীদ, তাকে সাথে নিয়ে উনি মানে জুলাই অভ্যুত্থানের আহত শহীদদেরকে তিনি সহযোগিতা করতেছেন। কত বড় মানে ধৃষ্টতা, কত বড় মানুষকে বোকা বানানো। এই অভিযোগে তাদের এই সংগঠনের একজন পদত্যাগ করে চলে গেছে। তাহলে এইভাবে করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব আপনারা নেন। আমরা অনেক কথা বলতে চাই নাই, জাতীয় ঐক্য এবং সংহতি নষ্ট হবে বলে, কিন্তু বাস্তবতার খাতিরে এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে। 9 দফাকে 8 দফা কারা বানিয়েছিল? কারা গিয়েছিল সেই গণভবনে? শেখ হাসিনা ক্ষমা চাইতে হবে। এই দফাকে বাদ দিয়ে সেখানে কে গিয়েছিল? এই সার্জিস গিয়েছিল, হাসনাত গিয়েছিল, সেখানে গিয়েছিল আসিফ, গিয়েছিল না? গিয়েছিল তো। সেখানে আমাদেরকেও নিয়ে যাওয়ার জন্য তারা চাপ দিয়েছিল। যখন বলা হয়েছে যে 9 দফা না, এখানে 8 দফা হবে, শেখ হাসিনার ক্ষমা চাওয়া, এটা থাকতে পারবে না, আমরা যাই নাই। যে কারণে আমাকে 28 জুলাই গ্রেপ্তার করা হয়েছে। সেদিন এখন এই যে যারা উপদেষ্টা আছেন, আন্দোলনের একচ্ছত্র হচ্ছেন ঠিকাদার, তারা তো ডিবির গারদ থেকে আন্দোলনকে উইথড্র করলেন, আন্দোলন প্রত্যাহার করলেন, করেন নাই? মানে অনেকেই আমরা রেটরিক হিসেবে বলি যে তারা জীবনের ভয় মানে পরোয়া না করে, মৃত্যুর পরোয়া না করে নেতৃত্ব দিয়েছে। আর ভাই, জীবনের পরোয়া, মৃত্যুর পরোয়া না কেমনে না করছে? সার্জিস, হাসনাতরা নিজেরাই বলছে যে আমরা গোয়েন্দা সংস্থার নজরদারিতে পড়ে আমরা গেছিলাম সেখানে 9 দফা 8 দফা মানা করেছিলাম। এরা তো ডিবির গারদে পিটানি খায়ে ডরের চোটে আন্দোলন প্রত্যাহার করে দিছে। তাহলে আবার কোথায় মৃত্যুর ভয় করলো না? করছে তো। মৃত্যুর ভয় কারা করে নাই? মৃত্যুর ভয় করে নাই যারা বাইরে ছিল, আন্দোলন করেছে। তারা আন্দোলন প্রত্যাহার করার পরেও রাজপথের যেই লড়াকু সৈনিকরা আন্দোলন চালিয়ে নিয়ে গেছে, তারা মৃত্যুর ভয় পরোয়া না করে আন্দোলনের নেতা। তারাই তো হলো অবিসংবাদিত নেতা। কিন্তু যে মিডিয়া ফুটেজ ভাইরাল হয় নাই, এই জন্য তাদের নেতৃত্ব ফুটে ওঠে নাই। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যদি কেউ মনে করে যে এই গুটি কয়েক ফিগার, ভাইরাল ফিগার ব্যক্তি, তারাই পুরো অভ্যুত্থানের সকল কিছু, তাদের কাছে সকল চেইন, সকল নিয়ন্ত্রণ, তাহলে ভুল হবে। অভ্যুত্থানের চেতনাদের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আবার ইলেকশনে নিয়ে আসবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, আওয়ামী লীগের ব্যবসায়ী আমলা তাদের সাথে হাত মিলাবেন, পয়সা খায়ে আওয়ামী লীগের নেতাদের জামিন করাবেন, আর ভাবছেন এইভাবেই বাংলাদেশ চলবে না। ওই যে যেই লোকেরা, যেই ছাত্ররা আন্দোলন চালিয়ে নিয়ে গেছে, যেই ছাত্ররা, আমরা যারা বাইরে থেকে আন্দোলন করে ডিবির গারদ থেকে এই আসিফ নাহিদদেরকে মুক্ত করে আনছি, এই হান্নান মাসুদরা গুপ্ত গুহার ভিতরে থেকে ওনারা ঘোষণা দিতেন, বাস্তবায়ন কারা করতো? রাজপথে প্রোগ্রাম কারা করতো? কর্মসূচি কারা করতো? আমরা যারা করেছি, আমরা এই বিপ্লবকে ধরে রাখবো, বিপ্লবকে নস্যাৎ হতে দিব না। আহত শহীদদের সাথে প্রতারণা আমরা করতে দিব না। এটা হয়তো হবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন। এই প্রশ্নটা বাংলাদেশের 16 কোটি মানুষের করা উচিত এবং উত্তর জানা উচিত। বাংলাদেশে রয়ের স্টেশন চিফ কে? এইটা হাসনাত আবদুল্লাহ কীভাবে জানলো? এবং তার সাথে বৈঠক হয়েছে, এই গোপন জিনিস উনি কিভাবে জানলো? যদি রয়ের স্টেশন চিফের সাথে হাসনাত আবদুল্লাহর যোগাযোগ না থাকে, বা সেই জায়গায় হাসনাত আবদুল্লাহর পরিচিত যোগাযোগের লোক না থাকে। মানুষের বোকা বানানো এত সোজা ভাই, মানুষের বোকা বানানো এত সোজা না। অবশ্যই হাসনাত আবদুল্লাহরা তাদেরকে চেনেন। এবং যেটা বললাম যে অভ্যুত্থানের সময় 9 দফাকে 8 দফা বানিয়ে ফেলেছেন, গোয়েন্দা সংস্থা নজরদারিতে ছিলেন, তারা বলতেছেন তখন এই সমস্ত লোকদের সাথে তাদের পরিচয় হয় নাই।
এই সমস্ত লোকদের সাথে তো পরিচয়, যোগাযোগ, কমিউনিকেশন, আলাপ আলোচনা এই সকল কিছুর ভিত্তিতেই তো ওনারা 9 দফাকে 8 দফা বানিয়ে ফেলেছিলেন। তো রয়ের কে চিফ স্টেশন আর ক্ষয়ের কে চেয়ারম্যান, এই সমস্ত কিছু হাসনাত আবদুল্লাহ খুব ভালো করেই জানেন। সুতরাং দেশের মানুষকে বোকা না বানিয়ে ওই অস্পষ্ট পোস্ট দিয়ে নিজেদের দোষটিকে ঢাকার চেষ্টা না করে এনসিপি যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতেছে, শেল্টার দিতেছে অন দ্য রেকর্ড সব জায়গায়, হ্যাঁ, এইটার উত্তর দেন। ওই ফেসবুকে পোস্ট দিয়ে বিপ্লবী সাজবেন আর তলে তলে আওয়ামী লীগকে আইনের শেল্টার দিবেন। এইটা তো আজকে হয়তো এই কথা শুনে অনেকেই আমাকে গালিগালাজ করবে, কারণ হাসনাত আবদুল্লাহর ফেসবুকে যত ফলোয়ার, তার যত পরিচিতি আমার হয়তো নাই। কিন্তু 15 দিন 1 মাস পরে বুঝবেন যে এরা বাংলাদেশের মানুষের সাথে এইভাবে করে উপর দিয়ে এক কথা বলতেছে আর ভিতরে আসলে কি কাজটা করতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই। হ্যাঁ, আপনারা দেখেন কারা শহীদদের পক্ষে কথা বলতেছে, আহতদের পুনর্বাসনের জন্য কথা বলতেছে, কারা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য কথা বলতেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই পক্ষে কথা বলতেছে। হ্যাঁ, কারা রাষ্ট্রের সংস্কার, গুণগত পরিবর্তনের কথা বলতেছে, কারা আসলে একটা জাতীয় সরকারের কথা বলতেছে যে অভ্যুত্থানে অংশগ্রহণ করে সবাইকে মিলে আমরা রাষ্ট্রটা পুনর্গঠন করতে পারি। আপনারা তাদের কথা শুনেন, কারণ এই সমস্ত কথার ভিতরে কোনো ভাওতাবাজি নাই। আর এর বাইরে হ্যাঁ কিন্তু অনেক ধরনেরই কিন্তু এখানে আপনার হচ্ছে ভেলকিবাজি কিন্তু আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। কেউ অন্ধকারে ঢিল মারতে বললে অন্ধকারে ঢিল মারতে মারবেন না, কারণ অন্ধকারে ঢিল মারতে বললে তার পিছনে তার রাজনৈতিক স্বার্থ আছে।